আগামীকাল থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে সর্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা বাংলা কিউআর। এর মাধ্যমে ডিজিটাল লেনদেনে যুক্ত হচ্ছে নতুন এক যুগ, যেখানে আলাদা আলাদা ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কিউআর কোডের পরিবর্তে ব্যবহার করা হবে একটি মাত্র সর্বজনীন কিউআর। ফলে গ্রাহকরা বিকাশ, রকেট কিংবা যে কোনো ব্যাংকের অ্যাপ ব্যবহার করে একই কোড স্ক্যান করে সহজে বিল পরিশোধ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক বলছে এই উদ্যোগে ক্যাশলেস লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে বাড়বে লেনদেনের স্বচ্ছতা, কমবে নগদ অর্থ বহনের ঝুঁকি এবং প্রতারণার সুযোগ। কাঁচা বাজার, মুদি দোকান, রেস্তোরাঁ থেকে শুরু করে সুপার শপ, ছোট বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে এক করে ডিজিটাল পেমেন্ট করা যাবে। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে আবারও 7 জনকে বাংলাদেশে পুষিয়ে চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। গতকাল ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্তের আন্তর্জাতিক 110 নম্বর মেন পিলার এলাকায় ভারতের নদিয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে ওই 7 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবির বাধার মুখে তাদের সীমান্তের শূন্যরেখা থেকে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবাদার মোজাম্মেল হক। এ নিয়ে চলতি জুন মাসে মেহেরপুর সীমান্তে পুশিনের চেষ্টা হলো 6বার। এর আগে তেঁতুলবাড়িয়া, খালপাড়া, শেওড়াতলা, ধলা ও কাজিরপুর সীমান্তেও একাধিকবার একই ধরনের ঘটনার অভিযোগ ওঠে। সীমান্তে এমন ধারাবাহিক ঘটনার পর নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে বিজিবি। জাতীয় সংসদে পাশ হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট। নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রণীত এই বাজেটে জনকল্যাণ, অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং উৎপাদনমুখী অর্থনীতির ভিত্তি শক্তিশালী করাকে বাজেটের মূল দর্শন হিসেবে তুলে ধরেছে সরকার। সরকার বলছে এটি সংকট মোকাবেলা করে অর্থনীতিকে নতুন ভিত্তির উপর দাঁড় করানোর বাজেট। প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অতিরিক্ত বরাদ্দ, অবকাঠামো উন্নয়ন, কর প্রশাসনের আধুনিকায়ন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 4 আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আপিলকারীর আইনজীবী শিশির মনির বলেন, ঋণ খেলাপিদের ক্ষেত্রে এই রায় একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে এবং এর মাধ্যমে প্রতিষ্ঠিত হলো ঋণ খেলাপি ব্যক্তি নির্বাচিত হলেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী বিজয়ী হবেন কিনা তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরে স্পষ্ট হবে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে এবং পূর্ণাঙ্গ রায়ের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোরের প্রস্তাবটি সরকার ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, এই বিষয়ে সম্ভাব্যতা খতিয়ে দেখা হবে। সচিবালয়ে আজ এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, করিডোরের মাধ্যমে সরাসরি চীনের কুনমিং থেকে বাংলাদেশে যোগাযোগের যে প্রস্তাব চীন দিয়েছে তা বিবেচনা করা হচ্ছে। তবে জাতীয় স্বার্থ বিবেচনা করে ও সার্বিক দিক খতিয়ে দেখার পরই সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। সম্প্রতি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই করিডোরের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়। এই করিডোরের পাশাপাশি চীন বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরের আধুনিকায়নেও আগ্রহ দেখিয়েছে। আমরা এখন কি করছি সেটা একটু বলি। আমরা চায়না যে প্রাথমিক প্রপোজাল দিয়েছিল সেটায় নদী শাসন মূলত কাজটা ছিল, কারণ তিস্তায় ভাঙন একটা মেজর সমস্যা। বর্ষায় তিস্তার ভাঙনে বহু মানুষ পথে বসে যান এবং একটা নদী 8 কিলোমিটার পর্যন্ত চড়া হয়ে যায় ভেঙে টেঙে। তো চায়না যেটা করেছিল সেটা হচ্ছে, চায়না এই নদীকে নদী শাসন করবে, ড্রেজিং করবে, গভীর করবে, পাড় রক্ষা করবে। 1 কিলোমিটারের মধ্যে নদী নিয়ে আসা হবে, ফলে প্রচুর ল্যান্ড রিক্লেইমও করা যাবে। ভাঙন তো প্রতিরোধ করা যাবে, ল্যান্ড রিক্লেইম করা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা যখন বসলাম আমরা দেখলাম তিস্তায় এই কাজগুলো দরকার আছে, কিন্তু তিস্তার ওই অঞ্চলে তো আমাদের পানিরও সমস্যা আছে। আপনারা খুব ভালো মতো জানেন, তিস্তায় শুষ্ক মৌসুমে পানির প্রবাহ খুবই কম থাকে। ফারাক্কার মতো গজলডোবা ব্যারাজ
পশ্চিমবঙ্গে আছে এটা শুধু না, এর আগে তিস্তা তো সিকিম হয়ে তারপরে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে এসছে, ওখানেও প্রচুর আপস্ট্রিমে ওখানে অনেকগুলো ব্যারাজ করেছে, পানি প্রত্যাহার করে, আমাদের পানি আসে না। দেন উই ডিসাইড যে আমরা বর্ষায় যে পরিমাণ বেশি পানি আসে, এখানে একটু বলে রাখা ভালো, এই প্রকল্প মানে এই না তিস্তার পানি ন্যায্য হিস্সা নিয়ে এই সরকার কাজ করবে না। এই সরকার তিস্তার পানির ন্যায্য হিস্সা চায়, গঙ্গা যেটা আমাদের এখানে পদ্মা সেটার ন্যায্য হিস্সা চায়। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে উত্তরাঞ্চলের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় আবারও বন্যা ও নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তা নদীর পানি বর্তমানে বিপদসীমার প্রায় ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। রংপুর অঞ্চলের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের হাজারো মানুষ এখন উদ্বেগে দিন পার করছেন। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। আমনের বীজতলা, সবজি ও মাঠের অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। কৃষকদের অভিযোগ, প্রতি বছরে বন্যা ও নদী ভাঙনের ক্ষতি হলেও দীর্ঘমেয়াদী ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠেনি। এদিকে কুড়িগ্রামে তিস্তার পানি বাড়ায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। রাজারহাটের রামহরি এলাকায় গত ৪ দিনে ৩টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে এবং ভাঙনের আতঙ্কে ১৫ থেকে ২০টি পরিবার নিরাপদ স্থানে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। চরাঞ্চলের শত শত ঘরবাড়ি ইতোমধ্যে প্লাবিত হয়েছে। একই সঙ্গে দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জেলার অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সম্ভাব্য নদী ভাঙন মোকাবেলায় ঝুঁকিপূর্ণ ৩৬টি স্থানে জিওব্যাগ ফেলে প্রতিরোধ কাজ চলছে। দেশে একযুগে উদ্বেগ বাড়াচ্ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হামে ১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ল্যাবে নিশ্চিত হয়েছে ১১,০০০-এর বেশি সংক্রমণ আর নিশ্চিত মৃত্যু হয়েছে ৯৩ জনের। উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৭১৬ জনে। আক্রান্তদের প্রায় ৭৯%ই ৫ বছরের কম বয়সী শিশু। বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচিতে ব্যাঘাত ও টিকার ঘাটতিতেই এই পরিস্থিতির অন্যতম কারণ। এ অবস্থায় সরকার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য দেশব্যাপী জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বর্ষার আগেই ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। ইতোমধ্যে ৫,৫৫৪ জনের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১৩ জন। সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে। পরিস্থিতি মোকাবেলায় ডেঙ্গু প্রতিরোধ, গবেষণা, মাঠ পর্যায়ের নজরদারি এবং প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিন সেন্স ফ্রন্টিয়ার্স MSF সমঝোতা স্মারক সই করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ, মশার প্রজনন স্থল ধ্বংস এবং জনসচেতনতাই ২ রোগের বিস্তার রোধে সবচেয়ে কার্যকর উপায়। ২১শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী এবং বাংলাদেশের পাপেটম্যান খ্যাত মুস্তফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বরেণ্য এই শিল্পীকে শেষবারের মতো বিদায় জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ। এর আগে সকাল ৯টায় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০:৩০টার দিকে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ফুলের শ্রদ্ধা আর নীরব সম্মানে বিদায় জানান অসংখ্য গুণগ্রাহী। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর তার প্রিয় কর্মভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। সব আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে এই গুণী শিল্পীকে। দীর্ঘদিন ফুসফুসের সংক্রমণ ও নিউমোনিয়া জনিত জটিলতার ভোগার পর গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তফা মনোয়ার। তার প্রয়াণে দেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদ এবং সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার দাবিতে সাভারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা জেলা যুবদল। সোমবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল গুপ্ত রাজনীতি ও ইসলামের কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন, জামায়াতের এক নেতা জাতীয় সংসদে তার বাবার মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়ার দাবি করলেও পরে সেটি সত্য নয় বলে জানা গেছে। এই ধরনের বক্তব্যকে তিনি মিথ্যা রাজনীতির অংশ বলে মন্তব্য করেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কোনো বক্তব্য সমাবেশে উপস্থাপন করা হয়নি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনি এলাকায় গিয়ে শেষ হয়।
কৃষির উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদে উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংক ও IFD এর সহায়তায় পরিচালিত পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুন্সি তুফাইল হোসেন। বক্তারা বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। তারা জানান, বিভিন্ন সরকারি কর্মসূচি এবং পার্টনার প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পরে অতিথিরা কংগ্রেস প্রাঙ্গণে স্থাপিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক, কৃষানী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী এবং গাজীপুর জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন। সোমবার বিকেলে শ্রীপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের মাদখলা গ্রামে আয়োজিত এই সভায় তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তিনি আরও বলেন, পৌর এলাকার জলাবদ্ধতা, রাস্তাঘাটের উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হবে। সভায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথাও শুনেন তিনি। আনোয়ার হোসেন ব্যাপারী দাবি করেন, অতীতের রাজনৈতিক প্রতিকূলতার সময়ে নিষ্ক্রিয় হয়ে পড়া নেতাকর্মীদের সংগঠিত করতে তিনি ভূমিকা রেখেছেন। দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের প্রতিবাদে জামালপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা। সোমবার রাত 7:30 থেকে 10:15 পর্যন্ত জামালপুর ময়মনসিংহ মহাসড়কের শরীফপুর বাজার এলাকায় অবরোধ চলায় শত শত যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন, ব্যবসা বাণিজ্য এবং স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান, জেলায় প্রায় 170 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে মাত্র 65 থেকে 75 মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। তবে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা। ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে একসঙ্গে উপভোগ করেছেন শত শত শিক্ষার্থী। ম্যাচের শুরুতে জাপান এগিয়ে গেলে ব্রাজিল সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিলেও সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে দারুণ লড়াইয়ে 2-1 গোলের জয় নিশ্চিত করে ব্রাজিল। পুরো ম্যাচ জুড়ে ক্যাম্পাসে ছিল টানটান উত্তেজনা, করতালি আর উচ্ছ্বাসের আবহ। জাপানের আক্রমণ সামলে ব্রাজিল ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় এবং শেষ মুহূর্তে জয়ে সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেয়। খেলা শেষ হতেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শুরু হয় আনন্দ মিছিল, করতালি ও বিজয় উদযাপন। প্রিয় দলের জয়কে বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচের সমাপ্তি হিসেবে উল্লেখ করেন শিক্ষার্থীরা। বিশ্বকাপ ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই প্রাণবন্ত আয়োজন আবারও ফুটবল প্রেমী শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও সম্প্রীতির এক অনন্য চিত্র তুলে ধরেছে। এত হাই ইন্টেনসিভ ম্যাচ, টানটান উত্তেজনা, শেষ মুহূর্তে আমি এক্সপেকটেশন ছেড়ে দিয়েছিলাম ব্রাজিল নেইল ইট, তবে আরো ভালো খেলতে হবে, এটা ট্রু। জাপান ভালো খেলছে, ব্রাজিল জিতলেও আই এম অনেস্ট, জাপান প্লেড ভেরি ওয়েল, ব্রাজিল নিডস টু বি কেয়ারফুল নেক্সট টাইম। ব্রাজিল জিতবে, সম্পূর্ণ খুবই ভালো লাগতেছে। ব্রাজিল, আমাদের ব্রাজিল আজকে জাপানের সাথে জয়লাভ করছে, আমরা খুবই আত্মবিশ্বাসী ছিলাম।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আইকর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের এক চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আয়োজিত এই কর্মসূচিতে আইকর আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং রেলওয়ে পুলিশের সদস্যরা অংশ নেন। জেলা আইকর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মানসুরুল হক মনার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, সাবেক ভিপি তাজুল ইসলাম, জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিপন কুমার সূত্রধর এবং নদী ও প্রকৃতি সুরক্ষা কমিটি তরির আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমেদ সহ অন্যান্যরা। বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি ভয়াবহ অপরাধ যা যাত্রীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে রেলপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বরগুনার বেতাগী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উপসি আমন ধানের বীজ, রাসায়নিক সার, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, শাকসবজি ও মরিচের বীজ, লেবুর চারা এবং জৈব সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম পান্না, সাবেক পৌর কমিশনার কোয়েল শিকদার সহ স্থানীয়রা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। প্রণোদনা বিতরণ শেষে অতিথিরা উপজেলা ফল মেলা 2026-এর উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কাস্টমস স্থল শুল্ক স্টেশনের গুদামে সংরক্ষিত বাজেয়াপ্ত বিভিন্ন পণ্যের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আখাউড়া কাস্টমস কার্যালয়ে আয়োজিত প্রতিযোগিতামূলক এই নিলামে বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও বিডাররা অংশ নেন। কাস্টমস জানায়, চোরাচালান বিরোধী অভিযানে জব্দ হওয়া বিভিন্ন পণ্য বিধি অনুযায়ী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নিলাম কমিটির আহ্বায়ক ও সহকারী কমিশনার শেখ শাহির আহমেদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি জানান, এই নিলাম থেকে সরকারের কোষাগারে 60 লাখ টাকার বেশি রাজস্ব জমা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নিয়মিত এই ধরনের স্বচ্ছ নিলাম কার্যক্রম পরিচালনার মাধ্যমে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে বাজেয়াপ্ত পণ্যের যথাযথ ব্যবস্থাপনাও নিশ্চিত হবে। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে জাতীয় ফল মেলা। মঙ্গলবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুদ্দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেগুফতা মেহনাজ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি শুধু পুষ্টি নিরাপত্তায় নিশ্চিত করে না, বরং কৃষকদের আয় বৃদ্ধি ও জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তারা 12 মাস ফল চাষ ও আধুনিক পদ্ধতিতে ফল সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন এবং তরুণদের ফল চাষে আগ্রহী করে তুলতে এই ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মেলা প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন নার্সারি ও কৃষি উদ্যোক্তাদের অংশগ্রহণে দেশি বিদেশি নানা জাতের ফল, ফলের চারা ও কৃষি পণ্য প্রদর্শন করা হয়েছে। উদ্বোধনের প্রথম দিনে মেলায় দর্শনার্থী, কৃষক ও ফল চাষিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।